এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এবার ফারহাদ কোনো উত্তর দিল না, শুধু তার বা হাতটা বাড়িয়ে তর্জনী আঙুল আসিলের ঠোঁটের উপর রাখলো। সঙ্গে সঙ্গে আসিলের শিরা উপশিরাতে কারেন্ট ছড়িয়ে পড়লো, দাঁড়িয়ে উঠলো শরীরের সমস্ত লোম, আলতোভাবে কেঁপে উঠলো আসিলের শরীর। ফারহাদ আসিলের এই ধরনের মুভমেন্টগুলি লক্ষ্য করে বাঁকা হাসল। প্লিজ মিস আসিল, তোমার এই ভাঙা টেপ রেকর্ডারটা বন্ধ করো। এমনিও আমি ভীষণ টায়ার্ড, আর তোমার পিছন করার মতো আমার কাছে সময় নেই। এবার চুপচাপ বসে থাকো। আসিলও আর কোনো কথা বলল না, ঠোঁট বাঁকিয়ে চুপচাপ বসে থাকলো আর দেখতে থাকলো আজকের সুন্দর পরিবেশ। জানলা থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া আসিলকে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। আর ফারহাদ, সে তো আর চোখে দেখতে ব্যস্ত তার অ্যাঞ্জেলকে। ফারহাদ নামক ব্যক্তিটিকে খারাপ লাগে না আসিলের। লোকটিকে দেখা মাত্র তার মনের মধ্যে থেকে বয়ে যায় এক শীতল হাওয়া, এক অদ্ভুত আকর্ষণীয় অনুভূতি তৈরি করে আসিলের মধ্যে। তাই তো সেদিনের ফাহাদের ছোঁয়া আসিলের খারাপ লাগেনি, বরং আয়নায় সামনে দাঁড়িয়ে বারংবার নিজের কানে হাত বুলিয়ে মুচকি হেসেছে সে। আর আজকে ছোঁয়া তো একদম কারেন্টের শকের মতো লাগলো আসিলের কাছে। সব মিলিয়ে লোকটার জন্য আলাদা এক ভালো লাগা সৃষ্টি হয়েছে। কিন্তু যখনই আসিল ফারহাদের চোখের দিকে তাকায়, তখনই আসিলের মনে ভালো লাগার সাথে এক প্রকার ভয়ও কাজ করে। আয়ান কাল অনেক রাতে বাড়ি ফিরে বেশ দেরিতেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে রুম থেকে। আসিলের রুমের সামনে আসতেই রুমের ভেতরে কিছু একটার আওয়াজ পেয়ে ফিকুচকে দরজা খুলে রুমের ভেতরে প্রবেশ করলো। রুমের মধ্যে কেউ নেই, কিন্তু বাথরুমের দরজা খোলা, আওয়াজটা ওখান থেকে আসছে। ধীর পায়ে নিঃশব্দে ওয়াশরুমের ভেতরে তাকালে আয়ান দেখতে পায় আয়শা বেসিন ধরে দাঁড়িয়ে বমি করছে। আয়ান আয়শার এরকম অবস্থা দেখে ভয় পেয়ে যায়। সে দৌড়ে আয়শার পেছনে গিয়ে দাঁড়ায়, পিঠে আলতো করে হাত বুলিয়ে দেয়। আয়শা তার পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে পেছন ঘুরে তাকায়, আর সঙ্গে সঙ্গে তার মেজাজ সপ্তম আকাশে উঠে যায়। মুখে কিছু বলে না, শুধু আয়নের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বেসিনের কল চালিয়ে চোখে মুখে পানির ঝাপটা মারে নিঃশব্দে বেরিয়ে আসে। বিছানায় বসে তাওয়াল দিয়ে মুখ মুছতেই থাকে, আর এমন ভাব করে যেন রুমে আর কেউ নেই সেই ছাড়া। আয়ান আয়শার এরকম আচরণ একটা দীর্ঘশ্বাস পেলে এগিয়ে এসে আয়শার সামনে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, কি হয়েছে? শরীর অসুস্থ? আয়শা কোনো রকমের উত্তর দেয় না, চুপ থাকে। তা দেখে আয়ান আবার জিজ্ঞেস করে, আমি তো কিছু জিজ্ঞাসা করলাম তোমায়। আয়শা এবার স্পষ্ট অভিমান মিশ্রিত গলায় উত্তর দেয়, আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। আয়ান তপ্ত একটা নিঃশ্বাস ফেলে। সে কিছুতে রাগ করবে না বলে মনে মনে পণ করে, আয়শা প্লিজ, এই অসুস্থতার কারণটা বলো, না হলে আমি জানবো কিভাবে? আয়শা আয়ানের কথা উপেক্ষা করে গায়ের চাদর টেনে শুয়ে পড়লেও শরীরটা ভীষণ ভাবে ব্যথা করছে তার, মুড সুইং হচ্ছে ক্ষণে ক্ষণে। আর তার উপর আয়নের এই কথা। আয়শা এবার কিছুটা বিরক্তি নিয়ে বলল, আপনাকে কিছু জানতে হবে না, আপনি প্লিজ যান এখান থেকে। এবার আয়নের রাগ মাথায় উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। চোয়াল শক্ত করে হাত মুঠো করলো, কিন্তু ব্যর্থ হলো রাগ কন্ট্রোল করতে। অভিমানের জায়গায়, কিন্তু অসুস্থতার অবহেলা আয়ানের বরাবর পছন্দ নয়। আয়শা এত অভিমানী আর ঘাটতারা মেয়ে, সেটা আয়ানের আগে জানা ছিল না। আয়ান তার রাগে লাল হওয়া চোখ জোড়া আয়শার দিকে সীমাবদ্ধ করল। অসুস্থতায় শুকিয়ে যাওয়া মুখমণ্ডল, শুকনো ঠোঁট, হালকা ভ্রু কুচকানোর সাথে বন্ধ পিটপিট করা চোখ। মেয়েটা জেগে আছে, শুধু আয়নের সামনে ঘুমানোর অভিনয় করছে। আয়শা তার হাতে হঠাৎ হ্যাঁচকা টান অনুভব করতে ফট করে চোখ খুলল, কিন্তু তার এরই মাঝে আয়ান আয়শাকে বিছানা থেকে তুলে দেয়ালের সাথে চেপে ধরল। আয়নের মুখমণ্ডলে চোখ ঘুরিয়ে আঁতকে উঠল আয়শা। এই ভয়ানক পরিবর্তন আয়শার অপ্রত্যাশিত। আয়শার ঠোঁট নাড়তে আয়ান ধমকের সাথে বেশ চিৎকার করে বলল, চুপ, একদম চুপ।
মুখ থেকে একটা কথা বের করলি, তুমি আজ খতম। এক সুন্দর আর নামি দামি রেস্টুরেন্টে বসে আছে আসেল। বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা ফারহাদের দিকে। সুন্দর বিলাসবহুল এবং প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রেখে তৈরি হওয়া এক রেস্টুরেন্টে বসে আছে আসেল। চোখ মুখ কুচকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা ফারহাদের দিকে। সারা রাস্তা রোবটের মতো বসে থেকে এখন এক মনে গিলে যাচ্ছে। আসিল ফারহাদের খাওয়া দেখে একভাবে তাকে ঠোঁট বাঁকিয়ে মনে মনে বলছে, যদি এরকম ঘাস পাতাই খাওয়ার থাকে তাহলে এত বড়লোক হয়ে লাভ কি? রোজ সকালে মাঠে চলে গেলেই তো হয়। এত বড় রেস্টুরেন্টে মানুষ আসে সবজি খেতে, বুঝি না ভাই, বড় লোক বড় বড় ব্যাপার। ফারহাদ আসিলের এরকম তাকানো দেখে ফিউ কুচকাল। হাতে থাকা কাঁটা চামচটা প্লেটে রেখে গলা কেসে উঠল। তারপর আসিলের দিকে দৃষ্টি আকর্ষণ করে ঠোঁট টিপে বলল, মিস আসিল, আমি প্রথমেই তোমাকে খাবারের অফার করেছিলাম, কিন্তু তুমি নাকচ করে দিলে। আর এখন আমার খাবারের দিকে এইভাবে নজর দেওয়াটা কি ঠিক? ফারহাদের কথা আসিল বেশ লজ্জা পেল। সত্যি তো, কিভাবে তাকিয়েছিল লোকটার খাবারের দিকে, ইস কি ভাবছে তাকে। কিন্তু আসিলের তার লজ্জার বহিঃপ্রকাশ না ঘটে নিজের দৃষ্টি আশেপাশে রেখে গম্ভীর কণ্ঠে বলল, মোটেও আমি আপনার খাবারে নজর দিচ্ছিলাম না। ও তাই বুঝি। তাহলে কি স্যালাডের মধ্যে এলাচ খুঁজছিলে? আসিল এবার ভাবুক নয়নে ফ্রি কুচকে তাকালো ফারহাদের দিকে। কি সব বলছেন? সালাদের মধ্যে এলাচ থাকে নাকি? একটু চুপ থেকে, আমি তো দেখছিলাম যে এরকম ঘাস পাতা মানে সবজি খেয়ে আপনি সারা দিন থাকবেন কি করে? খিদে পাবে না? আসিলের কথায় ফারহাদ চড় হাসল, হালকা মাথা হেলায়, ঠোঁট কামড়ে বলে, অভ্যাস হয়ে গেছে। আর তার উপর ঘরে তো বউ নেই যে রোজ বিরিয়ানি করে খাওয়াবে। আসিল চোখ ঘুরালো তার সামনে বসে থাকা উজ্জ্বল শ্যাম বর্ণের সুদর্শন পুরুষটির দিকে। তার বড় বড় আঁখি যুগল স্থির করল। মনের মধ্যে জাগ্রত ভালো লাগা যেন আরো এক ধাপ বেড়ে গেল লোকটির জন্য। আর মনে বলল, তো করে নিন, বিয়ে বারণ করেছে কে? আমারও তাই মনে হয়। এবার বিয়ে করে ফেলাই উচিত। বয়স তো আর কম হলো না। তো আমার জন্য মেয়ে খোঁজার দায়িত্ব আমি তোমাকে দিলাম। আমায়? কেন পারবে না? না মানে আমি তো জানি না আপনার কেমন মেয়ে পছন্দ। ফারহাদ চোখ উল্টে কিছু ভাবে, অতঃপর টেবিলে দু হাত ভর দিয়ে কিছুটা ঝুঁকে পড়ে। আসিলের দিক নিজের খয়েরি চোখ স্থির করলো আসিলের ডাগর আঁখিতে। তারপর কিছুটা ঘোর লাগা কঞ্চে বলে, আসিল তোমার মতো একজনকে খুঁজে দিলেই চলবে। বাবা চেকা খেয়ে গেল ফারহাদের কথা শুনে। আবার কিছুটা লজ্জাও কাজ করছে, কিছুটা অস্বস্তি, তো আবার অপরিসীম ভালো লাগা বা অস্বস্তি ভাবটা স্বাভাবিক হলো। লজ্জা লাগার অস্তিত্বটা আসিল খুঁজে পায় না। সদ্য কিশোরীর রেখা পার করে আসা আসিল নামক যুবতীর শুভ্র মনে জায়গা করেছে এই ফারহাদ নামক যুবকটি। না চাইতো এক টান অনুভব করছে সে। নিজের ডাগর চোখ তাকিয়ে আছে সেই ফারহাদের দিকে। ফারহাদ ওয়েটারের সাথে কথা বলার ফাঁকে আসিলের দিকে তাকালো, দেখে মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। ফারহাদ কিছুটা ঠোঁট কামড়ে বাঁকা হাসি দিয়ে মনে মনে আওড়ায়, আহ অ্যাঞ্জেল, তুমি আমাকে ভালোবাসতে বাধ্য। আমার মনকে অশান্ত করে, রাতের নিদ্রা হারাম করে, নিজের প্রতি আমাকে আসক্ত করে দেওয়ার পর আমি তোমাকে কি করে শান্তিতে থাকতে দেই বলো? এই মুহূর্তে আমি তোমার মনে এক অদ্ভুত ঝড় সৃষ্টি করে ফেলেছি, তা কিন্তু টের পাচ্ছি আমি। তোমাকে তো আমার হতেই হবে অ্যাঞ্জেল। সেটা তোমার সম্মতিতে হলে ভালো, না হলে আমি আবার ভীষণ রকম জেদি। মিস আসিল, চলো। নাকি সারাদিন এখানে বসে থাকার মতলব আছে? ফারহাদের কথায় আসিলে ধ্যান ভাঙল। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠতে গিয়ে ঘটল এক বিপত্তি। ব্যালেন্সলেস হয়ে পড়ে যেতে গেলে একজোড়া হাত এসে আটকে নিল আসিলকে। আসিল ভয় আটকে উঠে চোখ বন্ধ করে। সেই ব্যক্তিটির বাহু আঁকড়ে ধরল। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে আসিল। পড়ে গেলে নিশ্চিত তার কোমর ভাঙত আজ। কিন্তু তাকে পড়ে যাওয়া থেকে আটকানো মানুষটিকে দেখার জন্য চোখ জোড়া খুলতেই না খুলতে শুনতে পেল, আসিল এই যে মিস, আপনি ঠিক আছেন তো? এবার ফ্রিকুচকে তাকালো ছেলেটার দিকে। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো। ছেলেটা এখনো তার দিকেই তাকিয়ে আছে, হয়তো আসিল ঠিক আছে কিনা তা উত্তর জানার জন্য। আসিল কিছুটা হাসার চেষ্টা করে বলল, জি ভাইয়া, আমি ঠিক আছি, ধন্যবাদ আপনাকে।
ছেলেটি বিস্মিত হেসে এগিয়ে আসলো, তারপর নিজের ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, ধন্যবাদের দরকার নেই। যাই হোক, আমার নাম আনিস, আর আপনার? আমার দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, আবার ধন্যবাদ আপনাকে। একরকম উপেক্ষা করে আসিল পা বাড়লো বাইরের দিকে, কিন্তু বিষয় হলো ফারহাদ নেই। আসিল আশেপাশে তাকিয়ে দেখলো ফারহাদ কোথাও নেই। আসিল ভাবলো হয়তো ফারহাদ তার জন্য বাইরে অপেক্ষা করছে, তাই কাঁধে ব্যাগ উঠিয়ে বেরিয়ে গেল সে। কিন্তু আনিস নামক ছেলেটি তাকিয়ে আছে আসিলের যাওয়ার দিকে, ঠোঁটে অদ্ভুত হাসি ফুটিয়ে ভিড় করে বলল, প্রথম দেখাতেই আমার মনে দাগ কেটে দিয়ে চলে যাচ্ছ? হুম, এক রাতের জন্য হলো তোমাকে আমার লাগবে রমণী। তারপর গুনগুন করে গান করতে করতে এগিয়ে গেল সামনের টেবিলে বসে থাকা তার গার্লফ্রেন্ডের দিকে। আসিল আপনি আমাকে একা রেখে চলে এলেন কেন? বাইরে বেরিয়ে দেখে ফারহাদ গাড়িতেই বসে আছে, স্টিয়ারিং এ হাত দিয়ে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে সামনের দিকে। মুখমণ্ডলের রং পাল্টে গেছে একদম, দেখে মনে হচ্ছে কোনো বিষয় ভীষণ রেগে আছে, কিন্তু কারণ কি? আসিল আর কিছু না ভেবে গাড়িতে গিয়ে বসে আর হালকা আওয়াজে প্রশ্ন করে, কিন্তু ফারহাদের কোনো হেলদোল নেই, সে তো একইভাবে বসে আছে। তাই আসিল আবারও বলল, ফরহাদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কি হয়েছে আপনার? ফারহাদ এবার তাকালো আসিলের দিকে। ফারহাদের দিকে তাকাতে আসিল কেঁপে উঠল। চোখের সাদা অংশ লাল রং ধারণ করেছে, চোয়াল শক্ত, লাল মুখমণ্ডল। ফারহাদের এরকম অপ্রত্যাশিত আচরণ আসিলের বুঝে আসছে না, রীতিমতো ভয় পাচ্ছে ফারহাদকে সে। শরীর কেঁপে উঠছে তার, শুকনো ঢোক গিলছে সে। ইতিমধ্যে ঠান্ডা পরিবেশে কপাল আর চিবুক ঘাম নামক তরল অবস্থান নিয়েছে। আসিলের অবস্থা লক্ষ্য করে ফারহাদ টিস্যু পেপার হাতে নিয়ে আসিলের কপালে ঘাম মুছে দিতে লাগলো। গভীর ও শান্ত গলায় জিজ্ঞেস করল, সারপ্রাইজ কেমন লাগে তোমার? আসিল থমথমে পরিস্থিতিতে পড়ে গেল, অবাক হলো ফারহাদের প্রশ্নে। মানে আমি জিজ্ঞাসা করলাম সারপ্রাইজ কেমন লাগে? জি লাগে। ফারহাদ আসিলের কথায় ক্ষীণ হাসায়। গুড গার্ল, তোমার জন্য খুব বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সারপ্রাইজ? আহা, সারপ্রাইজ মুখে বলে দিলে সেটা কি আর সারপ্রাইজ থাকে? তাই আর প্রশ্ন করবে না। এরই মধ্যে ফারহাদের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। বলো। দাদাই, কোথায় তুমি? নানু সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে, কখন আসবে? অফিসে ফোন করে জানতে পারলাম তুমি নাকি অনেক আগে বেরিয়ে পড়েছো। রাস্তায় আছি, আসছি। কতক্ষণে? 20 মিনিটের মধ্যে। আর আমি একা নই, আমার সাথে একটা মেহমানও আসছে। আসলে কোন মেহমান? দেখতে পাবি। রাখছি। আচ্ছা, আসো সাবধানে। ফারহাদ বলে ফোন কেটে দিল। আসিল এতক্ষণে ফারহাদের কথাই শুনছিল, আর এটাও বুঝতে পেরেছে যে ফারহাদ মেহমান বলতে তাকেই বুঝিয়েছে। তাই নিজেকে আর দমিয়ে রাখতে না পেরেই বলল, কেন ফোন করেছিল? আমার বোন। আহ, আপনার বোনও আছে? আছে। তোমার ভাইকে ফোন করে জানিয়ে দাও তোমার বাড়ি ফিরতে দেরি হবে। কেন? তোমার কেনর কোনো উত্তর নেই আমার কাছে। আসিল আর কথা বাড়ালো না, চুপচাপ বসে রইল। জানালার বাইরে তাকে স্নিগ্ধ পরিবেশ উপভোগ করতে লাগলো। ফারহাদ গাড়ি স্টার্ট দিল, এক নজর আসিলের দিকে তাকালো। এই যে এক অদ্ভুত তৃষ্ণা, যত মেটানোর চেষ্টা করে না কেন, তা তো কখনোই শেষ হওয়ার নয়। দেখতে না পারলে দেখার তৃষ্ণা, চোখের সামনে আসলে শুধু তাকিয়ে থাকা তৃষ্ণা, সান্নিধ্যে আসলে ছুঁতে চাওয়ার তৃষ্ণা, আর ভাগ্যক্রমে ছুঁতে পারলে আরো গভীর থেকে গভীরভাবে ছোঁয়ার তৃষ্ণা। আঙ্কেল, আমি প্রায় আধ ঘন্টা ধরে আয়ান এই একই কথা বলে আবার থেমে যাচ্ছে। নার্ভাসনেস আজ তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। কপালের বিন্দু বিন্দু জলকণা মুছে নিচ্ছে রুমাল দিয়ে। পুলিশের কঠিন ট্রেনিং গুলোতেও সে এত ঘাবড়ে ছিল কিনা সন্দেহ আছে তাতে। বুদ্ধিমত্তা আর সাহসের সাথে অনেক বড় বড় জটিলতম কেস হ্যান্ডেল করেছে, কিন্তু আজ এত নার্ভাস কেন সে? আয়নের সামনে বসে আছে মিস্টার অ্যান্ড মিসেস সৈয়দ, আর আয়শা তো সেই কখন থেকেই আয়নের মুখ থেকে একটা কথা শুনে শুনে অতিষ্ঠ হয়ে গেছে। বিরক্তি নিয়ে তাকিয়ে আছে সে আয়নের দিকে। আয়শার আব্বু এবার উঠে এসে আয়নের পাশে বসে আয়নের কাঁধে হাত রেখে নরম গলায় বললেন, ইয়াং ম্যান, টেক আ ডিপ ড্রিঙ্ক, আর তারপরে বলে ফেলো যেটা তুমি বলতে চাও। এত নার্ভাস হওয়ার কি আছে?
আমরাই তো। মিস্টার সৈয়দের এইরকম নরম কথা শুনে আয়নের কিছুটা সাহস হয়। এতক্ষণ মনের মধ্যে জমে থাকা কথা এক নিমিষে বেরিয়ে আসে কণ্ঠনালী থেকে। আঙ্কেল, আমি বিয়ে করতে চাই আয়শাকে। আয়নের এইরূপ কথা শুনে আয়শা পানি পান করতে গিয়ে কেসে ওঠে। এইরকম অসময় অপ্রত্যাশিত ঘটনা আয়শার কাছে ছিল একদমই অজানা। তাদের বাড়িতে আসার সময় পর্যন্ত আয়ানও তার সাথে একটাও কথা বলেনি। আয়শার মা তার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, উফ, আস্তে ধীরে খাবি তো, মেয়েটা এখনো ছেলেটো রয়েই গেল। কি আয়ান, পারবে তো এরকম ছোট বউ সামলাতে? হ্যাঁ, অবশ্যই পারবে, তাই তো ইয়াংম্যান। আয়শা এবার অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। আর সাথে আয়ান ও মিস্টার আর মিসেস সৈয়দদের এইরকম স্বাভাবিক ব্যবহার কি করে? আয়ান চোখ উঠিয়ে তাকালো আয়শার আব্বুর মায়ের দিকে। দেখে দুজনই মিটিমিটি হাসছে। আয়শা তো লজ্জা লাল হয়ে গেছে। মাটির ফাঁকে নিজেকে লুকিয়ে ফেলতে পারলেই হয়তো ভালো হতো। এইরকম অস্বস্তির মধ্যে সে আগে কোথাও পড়েনি। এমনিতেই খুব চুপচাপ ও লাজুক স্বভাবের মেয়ে আয়শা। আম্মা, আমি আসছি। কথাটি বলেই ড্রয়িং রুম ত্যাগ করার আগে মিস্টার সৈয়দ মেয়ের উদ্দেশ্যে বলে উঠে, আয়শা মা, আয়ান বাবাকে উত্তর কি দেব, হ্যাঁ নাকি না? আয়শা, হ্যাঁ বলে দাও, না হলে তোমার পুলিশ অবধি আমাকে আর আস্ত রাখবে না। ড্রয়িং রুমে সবার দৃষ্টি আকর্ষণ করে এগিয়ে আসছে রায়হান। হ্যাঁ, সেই ছেলে যার সাথে আয়শার বিয়ের কথা চলছিল। আয়শা আর আয়নের কাছে এখনো সব অস্বাভাবিক লাগছে। রায়হান সবার সামনে এসে সালাম দিয়ে আয়ানের দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। আয়ান বিস্মিত নয়নে রায়হানের সাথে হ্যান্ডশেক করে। তারপরে রায়হান আয়শাকে উদ্দেশ্য করে বলে, কি অবাক হয়েছ তাই না? জানো আয়শা, কিছু কিছু মানুষের পেটের কথা ঘুষি মারার পর বের হয়। যেমনটা হলো এখন তোমার সাথে আমার বিয়ের কথা শুনে কিভাবে আয়নের কথা বের হয়ে এলো। আয়নের দিকে তাকিয়ে কিন্তু ব্রো, সেদিনের ঘুষিতে আমার চাপাটি এখনো কিন্তু ব্যথা। আয়ান এবার পুরো ঘটনা বুঝতে পেরে মাথা চুলকে মুচকে হাসে। সবকিছু পরিষ্কার তার কাছে, কিন্তু এখনো গোলক ধাঁধায় পড়ে আছে আয়শা। তার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না। মেয়ের অবস্থা বুঝতে পেরে মিস্টার সৈয়দ মুচকি হাসল। এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রেখে আদুরে কণ্ঠে বলল, মারে, আমরা তোকে জন্ম দিয়েছি, তোর মনের কথা বোঝার ক্ষমতা আছে আমাদের। কিভাবে তোর মনের বিক্ষোভে গিয়ে তোকে অন্য একজনের হাতে তুলে দেই বলতো? আয়ান যে তোকে চায় এটা আমরা বুঝতে পারলেও তার মুখ থেকে এটি শোনার জন্য এই একটা ছোট নাটক আর কিছু না। আয়শা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার আব্বুর দিকে। ঘোলা চোখে হানা দিল নোনা জল, সাথে আছে একরাশ লজ্জা। কিন্তু আয়নের প্রতি জমা বিরাট অভিমানের পাহাড় তখনও ভাঙেনি। শালা চাপা মাল, মনের কথা বলতে এত দেরি? আজ যদি বিয়ের কথাটাও মিথ্যে না হয়ে সত্যি হতো তাহলে? বল মা, আয়ানের প্রস্তাবে রাজি তো তুই? তোর উত্তর আমাদের জানা আছে, তাও তোর মুখ থেকে শুনতে চাচ্ছি। আয়শা চোখ উঠে আয়নের দিকে তাকালো। বেচারা আকুল আশাবাদী নয়নে তাকিয়ে আছে তার দিকে। মা, আব্বু, রায়হান সবার দৃষ্টি আয়শার উপর। হয়তো উত্তরের অপেক্ষায় আছে তারা, কিন্তু আফসোস আয়শার মনে রয়ে গেছে আয়নের করা উপেক্ষা, অবহেলা, তার বিয়ের কথা শুনে চুপ থাকা। তাই তো অভিমানের বসে সবার ভাবনা এক বালতি পানি ঢেলে আয়শা রুক্ষ কণ্ঠে জবাব দিল, না আব্বু, আমি রাজি নই। তুমি বলে দাও ওনাকে করব না আমি তাকে বিয়ে, খুঁজে নিক অন্য কাউকে। অভিমানী কণ্ঠে কথাগুলো বলেই ছুটে উপরে চলে গেল। আর আয়ান, সে তো বোকার মতো দাঁড়িয়ে আছে, অবিশ্বাস্য নজরে দেখছে আয়শার চলে যাওয়া। সব কিছু দেখে রায়হান আয়নের সামনে এসে দাঁড়িয়ে আলতো হেসে বলল, ব্রো, অভিমান ভাঙাও, সময় থাকতে নিজের করে নাও। এক্সপিরিয়েন্স আছে বুঝি? বলতে পারো। আয়ান বাবা, মেয়ে আমার বেশ অভিমানী। অভিমান করে না সচরাচর, আর কখনো করলে তো ভাঙতে অনেক বেগ পেতে হয়। মিসেস সৈয়দ আয়নের উদ্দেশ্যে এই কথাটি বলে উঠল। চোখে মুখে তার বিষণ্ণতার ছাপ। হয়তো মেয়ের দেওয়া উত্তর তার একদমই পছন্দ হয়নি। আয়ান এক চিলতে হেসে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না আন্টি, আমি দেখছি। ফারহাদের গাড়ি এক বিশাল গেট অতিক্রম করে এগিয়ে আসছে এক
বিশাল এরিয়া জুড়ে তৈরি হওয়া বাড়ির দিকে। এটাকে শুধু বাড়ি উপাধি দিলেই ভুল হবে না, ভুল না পাপ হবে, কারণ এটি বাড়ি না, প্রাসাদ বা ম্যানশন বলা চলে। নতুনত্ব মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি বাড়িটি ডিজাইন করেছে, তা 100% সত্য বলেই মনে হচ্ছে আসিলের। বাড়িটির সাথে লাগোয়া এক ডিম্বাকার আকৃতির সুইমিং পুল, ছাউনি করা বসার জায়গা, বিভিন্ন গাছ, ফুল গাছ, রাতে বাগানকে সুন্দর দেখানোর জন্য হরেক রকমের আলোর ব্যবস্থা, হেঁটে চলার জন্য পাথর দ্বারা নির্মিত পথ, মান্নাত নামকরণে নির্মিত এই বাড়িটির আসিলের মন ভীষণভাবে স্পর্শ করেছে। পার্কিং এরিয়ার গাড়ি থামাতে ফারহাদ নেমে আসিলের দিকে দরজা খুলে দিতে আসিল নেমে আসে। কলিং বেল চাপতেই ফারিয়া দরজা খুলে দেয়। বাইরে থেকে বাড়িটা যতটা না সুন্দর, ভেতর থেকে আরো বেশি সুন্দর। আসিল খেয়াল করলো ড্রয়িং রুমের সোফায় এক বৃদ্ধ মহিলা বসে আছে। গিয়া রঙের সবুজ মিশ্রিত রঙের শাড়ি তার শুভ্র দেহে বেশ মানিয়েছে। বয়স অনেক হলেও তা বুঝতে পারা যায়। ফারহাদ এগিয়ে গেল তার নানুর দিকে, সালাম দিয়ে জড়িয়ে ধরল তাকে। ওহ মাই ডিয়ার, কেমন আছো? ছাড় আমাকে পাজি ছেলে, তোমার ডিয়ার যে তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছে তা কি জানো? সরি তো ডিয়ার, মাফ করো তোমার এই প্রিন্সকে। ফারহাদের কথা শুনে নানু হেসে ফেলে, ফারহাদের গালে চুমু এঁকে বলে, আচ্ছা যাও, করে দিলাম মাফ, কিন্তু আগে বলো এই মিষ্টি পরিটি কে? ফারহাদ পেছন ফিরে তাকালো আসিলের দিকে। মেয়েটা কেমন কাছুমাছ হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো ইতস্তত বোধ করছে। যতই হোক, জানা নেই চেনা নেই অপরিচিত মানুষদের সামনে এরকমটা স্বাভাবিক। ফারহাদ কিছু বলতে গেলে পেছন থেকে ফারিয়া আসিলের কাঁধে হাত রেখে বলে, নানু, ওর নাম আসিল। আসিল তার নাম শুনে পেছন ঘুরে তাকালো। ফারিয়াকে দেখে বেশ অবাক হলো সে, ঠোঁটে হালকা ফাঁক করে অবাক চোখে তাকিয়ে আছে। আস্তে করে বলল, ফারিয়া তুমি এখানে? কথাটি বলে আসিল আর ফারিয়া একে অপরকে জড়িয়ে ধরে মেইলি কুশল বিনিময় আর কি। ও আমার বোন, এখানে থাকবে না তো কোথায় যাবে? বাই দ্য ওয়ে, তোরা একে অপরকে চিনিস? জি দাদাই চিনি, সেদিন আসিল যদি না থাকতো তাহলে। তোরা পরে কথা বলিস, পরিটাকে আমার কাছে আসতে দে। আসো মামনি, আমার কাছে আসো। নানুর কথায় ফারিয়া চুপ হয়ে গেল। আসিল মুচকি এসে এগিয়ে গেল নানুর কাছে, সুন্দর করে সালাম দিল। খুব অস্বস্তি হচ্ছে তার, এইভাবে হুট করে কারোর বাড়িতে চলে আসাটা ঠিক নয়। আপন হলে আলাদা, কিন্তু এরা তো একদম অপরিচিত মানুষ। ফারিয়াকে আগে একবার দেখেছিল, আর ফারহাদের সাথে তার দেখা একদমই কাকতালীয়। নানু সালামের জবাব দিয়ে আসিলের হাত টেনে তার পাশেই বসায়। মুচকি হেসে আসিলের গালে হাত রেখে নরম গলায় বলে, এত অস্বস্তি ফিল করার কিছু নেই। এই চাঁদের মতো মুখখানাতে অস্বস্তির ছাপ বড্ড বেমানান। পুরনো যুগের হতে পারি, কিন্তু ভাবনা চিন্তা একদম তোমাদের নতুন যুগের মতো। তাই নিজেকে একদম স্বাভাবিক রাখো। আর বলো তো তোমার নাম কি? এবার আসিল একটা স্বস্তি নিঃশ্বাস পেল। মনের অবস্থা স্বাভাবিক রেখে মুচকি হাসল। নানুকে তার খুব ভালো লেগেছে, কি মিষ্টি তার কথা। আসিল এক নজর ফাহাদের দিকেই তাকালো, দু পকেটে হাত গুজে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আসিল দ্রুত চোখ সরিয়ে নিল, কোমল স্বরে বলা, আমার নাম আসিল ফারুক। বাহ বাহ, ভারী মিষ্টি নাম, ঠিক তোমার মতো। তা পড়ি, তোমার বাড়িতে কে কে আছে? বাবার নাম কি তোমার? আসিল কিছুটা চুপসে গেল, ছোট্ট মুখ করে চোখ জোড়া ফ্লোরে স্থির রেখে নিম্নস্বরে বলা, আমার আব্বুর নাম ফারুক রহমান। আমার একটা বড় ভাই আছে, নানু আর কেউ নেই। ফারহাদের গমনকারী চলমান পা থমকে দাঁড়াল। অবাক দৃষ্টিতে পেছনে ফিরল সে। নানুর ও একই অবস্থা, সে তাকিয়ে আছে ফারহাদের দিকে। ফারহাদ তার নানুর দিকে তাকিয়ে দেখলো তার নানু হালকা মাথা উপর নিচে করে হ্যাঁ বোঝালো। ফারহাদ নানুর ইশারা পেয়ে আসিলের দিকে তাকাতে দেখলো মেয়েটা মাথা নিচু করে বসে আছে। হয়তো কিছু তিক্ত অনুভূতি ধরা দিয়েছে মনের মধ্যে। চোখ এইদিক সেদিক ঘুরিয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো ফারহাদ। হাত মুঠো করে নিচের ঠোঁট কামড়ে ধরলো উদাসীন চোখে। আসিলকে পরখ করতেই বুকের চিনচিনে ব্যথাটা আরো তীব্র হলো। নানু আর চোখে ফারহাদের দিকে তাকালো। নাতির মনোভাব বুঝতে পেরে কিছুটা চিন্তার ভাঁজ পড়লো হালকা কুচকানোর ললাটে। নানু পূর্ণ দৃষ্টিতে তাকালো আসিলের দিকে। মেয়েটা এখনো মাথা নিচু করে আছে,
এক ক্ষীণ নিঃশ্বাস ফেলে আসিলের মাথায় হাত রেখে নরম গলায় বলেন, পরি আমার দিকে তাকাও তো দেখি। নানুর আদুরে ও কোমল স্বরে আসিল মাথা তুলে ছলছল চোখে তাকায় নানুর দিকে। আচ্ছা পরি, আর কেউ নেই বলতে কি? তোমার পেরেন্টস কি অন্য কোথাও থাকে? নানুর কথা শুনে আসিল হালকা হাসে। ফারহাদ দেখলো মেয়েটির হাসির মধ্যে সুখ নেই, যা আছে তা হলো প্রিয় মানুষের হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণা। কিন্তু ফারহাদের মনের অধিকারিণী এই মেয়ের প্রতি তার একটুও সহানুভূতির সৃষ্টি হলো বলে মনে হলো না। ভাবলেশীন তার চেহারা, স্থির দৃষ্টি তার আসিলের ওপর। আসিল ধরে যাওয়া শান্ত গলায় বলল, তারা ভিন জগতের বাসিন্দা নানু, আমার থেকে তারা অনেক দূরে। কথাটি বলে মাথা আবার নিচু করে ফেলল সে। আসিলের কথা পুরো ড্রয়িং রুমে জুড়ে সৃষ্টি করে এক থমথমে পরিবেশ। ফারিয়ার চোখ ভারী হয়। সে জানে মা বাবাহীন জীবনযাত্রা কতটা ভয়ঙ্কর, কতটা অসম্পূর্ণ, কতটা কষ্টদায়ক। কিন্তু ফারাদ নামক সুপুরুষের মনে সৃষ্টি হলো না কোনো প্রকার যন্ত্রণা। সে এই থমথমে পরিবেশকে তোয়াক্কা না করে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে এগিয়ে আসে আসিলের দিকে। আসিলের বাহু টেনে তোলে সোফা থেকে, নিজের মুখোমুখি এনে চোখে চোখ রাখে। আসিল ফারাদের এরকম আচরণে ভরকে যায়। ফ্রিকুচকে তাকিয়ে থাকে ফারাদের লাল হওয়া মুখমণ্ডলের দিকে। ফারাদের শান্ত দৃষ্টি আসিলের মনের গহীনে ঝড় সৃষ্টি করে। এই মানুষটিকে সে নিজের অন্তরে জায়গা দিয়েছে, তাহলে কেন মানুষটিকে দেখলে মাঝে মধ্যে ভীষণ ভয় হয় তার, যেমন এখন হচ্ছে? ফারহাদ অভিব্যক্তিহীন চোখ জোড়া স্থির রেখে শান্ত গলায় জিজ্ঞেস করে, সে অ্যাগেইন ইওর ফাদার্স নেম? ফারুক রহমান। ফারহাদ চোয়াল শক্ত করে চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। সেকেন্ড দুই এক পর আবার খুলে নিল সেই খয়েরি গভীর আঁখি দয়। দাঁতের ধর চেপে তাকালো আসিলের দিকে নিষ্পাপ মুখের পানে। রাগ কমার বদলে আরো যেন তীর তীর করে বাড়ছে। রাগের বসে নিজের হাতের চাপ আরো বাড়িয়ে দিল। আসিল ব্যথায় চোখ মুখ কুচকে ফেলল। এরকম অপ্রত্যাশিত আচরণ আসিলের কাম্য নয়। শুভ্র রাঙা চেহারা ক্ষণেই লাল হয়ে গেছে। ফারাদের কালো হৃদয়ে আসিলের কষ্ট ধরা দিল না, তবে তাই তো এক প্রকার টানতে টানতে পা বাড়ল দরজার দিকে। আসিল তার বাহু থেকে ফারাদের হাত ছাড়াতে এক প্রকার উঠে পড়ে লেগেছে, কিন্তু সে ব্যর্থ। দুই একবার ছাড়ুন শব্দটা উচ্চারণ করেও কাজ হয়নি। আসিল যেন বাকরুদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আগের ফারহাদের সাথে এই ফারহাদের কোনো মিল দেখতেই পাচ্ছে না সে। ভয়ঙ্কর দয়ামায়াহীন এক কুৎসিত মনের মানুষ বলেই মনে হচ্ছে এখন ফারহাদকে, যার মনে কিনা আসিলের ব্যথা অনুভব হচ্ছে না। ফারহাদের এরকম ব্যবহারের কারণ কি? নানু এতক্ষণ যে ভয়টাই পাচ্ছিল তাই সত্যি হলো। নিজের নাতির রাগ জেদ সম্পর্কে অবগত সে। ফারিয়াও বুঝতে পারছে না তার দাদাই হঠাৎ এরকম কেন করছে। দূরে দাঁড়িয়ে থাকা সাবিনা আন্টিও বিস্মিত নয়নে তাকিয়ে আছে। অবস্থার বেগতি লক্ষ্য করে নানু বেশ জোর গলায় বলল, প্রিন্স দাঁড়াও। চলমান ফারহাদ থেমে গেল। এতক্ষণে সে তার আচরণ টের পেয়ে নিজের হাত ফট করে সরিয়ে নিল আসিলের বাহু হতে। নিজের উপর রাগ হচ্ছে তার। রাগের বশে সে আসিলের সাথে মিসবিহেভ করে ফেলেছে। আসিলের মুখের দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল, কারণ আসিল নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার পানে। হয়তো ফারহাদকে বোঝার চেষ্টা করছে সে। ফারহাদ আসিলকে চোখ সরিয়ে দুপা ফারহাদ আসিলে হতে চোখ সরিয়ে দুপা পিছিয়ে গেল। এরই মাঝে নানু সামনে এসে দাঁড়িয়ে বলল, নানু কোথায় নিয়ে যাচ্ছ ওকে ফারহাদ? মুখ থেকে ফারহাদ নাম তখনই উচ্চারণ হয় যখন সে ফারহাদের উপর কোনো বিষয়ে অভিমান করে। নানুর মনোমালিন্য বুঝতে পেরে ফারহাদ অন্যদিকে তাকিয়ে বলে, দেরি হয়ে যাচ্ছে, তাই ওকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছি। কোনো দরকার নেই, পরি লাঞ্চ করে তারপরে যাবে। পরে আবার নিয়ে আসবো ওকে। নানুর কিছু বলার আগে আসিল ফারহাদের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হেসে নানুকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ নানু, মিস্টার ফরহাদ ঠিকই বলেছে, পরে কোনোদিন আসবো। নানু হেসে আসিলের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আমাকে যখন নানু বলেছে তখন তো আসতেই হবে। এই নানু তোমার অপেক্ষায় থাকবে। আর আমিও। পেছন থেকে ফারিহা এগিয়ে এসে আসিলকে জড়িয়ে ধরে। আসিল মুচকি হেসে সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে আসে। ফারহাদকে গাড়ির ভেতরে বসে থাকতে দেখে ধীর পায়ে হেঁটে পাশের
আগে থেকে খুলে রাখা দরজাটা পেরিয়ে সিটে বসে। সিট বেল্ট লাগিয়ে চুপচাপ বসে থাকে, কোনো কথা বলে না আসিফ। ফারহাদের আচরণে সে ভীষণ অসন্তুষ্ট, হাতের বাহুতে ভীষণ ব্যথা করছে। ফারহাদ আসিলের দিকে কিছুক্ষণ তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। পুরো রাস্তা কেউ কারোর সাথে কথা বলেনি।